Fear begins where logic ends. Are you ready? আমাদের ফরিদপুর সদর এলাকায় নড়াইলঘাটের ভাঙনবাঁধের কাছে দাঁড়িয়ে থাকা একটা তালগাছকে ঘিরে একটা কথা বহু বছর ধরে চলে আসছে, একদম ফিসফিস করে রাতের অন্ধকারে। এটা কেবল লোককথা ছিল না, ছিল এক ঠান্ডা সতর্কবাণী। তালগাছ যত উঁচু, তার ছায়া তত গভীর, আর গভীর ছায়ায় মানুষ একা হাঁটলে কারো না কারো ঘাড় ভাঙে। আমি অভ্র যুক্তিবাদী, আমার বন্ধু মিলন ছিল আমার সঙ্গী। আমি বলতাম ভূতটুত কিছু না, মানুষের মনের ভুল, কিন্তু মিলন শুধু মাথা নাড়ত। আর সেই ভুলটা ভাঙল আজ থেকে ৩ বছর আগে, শ্রাবণের এক রাতে। সেদিন মিলনকে সেই তালগাছের কালো ছায়া থেকে টেনে আনতে গিয়ে যা দেখেছিলাম, তা কোনো বিজ্ঞান, কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমাদের এলাকা ফরিদপুর হলেও এই পথটা ছিল নরকের এক নীরব প্রবেশদ্বার। ভাঙনবাঁধের ঠিক পাশে দাঁড়িয়েছিল সেই তালগাছ, যা স্থানীয়দের কাছে মৃত্যুবৃক্ষ নামে পরিচিত ছিল। গাছটার বয়স কত কেউ জানত না, এর কোনো ডালপালা ছিল না বললেই চলে। ছিল শুধু একটা বিশাল কালচে কঙ্কালসার শরীর, উচ্চতায় প্রায় ৭০ ফুট হবে। দিনে দেখলে মনে হতো এক নিঃসঙ্গ বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু রাতে এর চরিত্র যেত পাল্টে। চাঁদহীন রাতে, বিশেষ করে শ্রাবণে, এর ছায়াটা পড়ত যেন পথ গ্রাস করার জন্য। সেই ছায়াটা দেখতে একটা বিশাল কালো মানুষের কঙ্কালের মতো লাগত। গ্রামের মানুষ বলতো, ওই ছায়া পার হইস না, কারো ডাক শুনলে পিছনে তাকাইস না, কারণ যে ঘাড় মটকায় সে ছায়ার গোড়ায় বসা থাকে। মিলন এই ভয়ে কাঁপত, তবু আমাদের কন্টেন্ট তৈরির কাজের জন্য বাড়ি ফেরার এটাই ছিল সবচেয়ে কাছের এবং দ্রুততম রাস্তা। আমাদের জেদ আর তাড়াহুড়ো আমাদের মৃত্যুবৃক্ষের পথে টেনে নিয়ে গেল। তারিখটা আমার নির্ভুল মনে আছে, 14 অগাস্ট 2022, রাত 1:41। ঘড়ির কাঁটা নয়, আমার মনের আতঙ্ক ওই সময়টা আজও মনে করিয়ে দেয়। রাতভর বৃষ্টি হচ্ছিল, বাতাস বইছিল যেন উন্মত্ত ঢেউয়ের মতো। আমি আর মিলন কাজ শেষে মোটরসাইকেলে ফিরছি। আমি চালাচ্ছি, মিলন পেছনে। তালগাছের কাছাকাছি আসতেই বাতাসের দাপটে গাছটা ডানে বামে এমনভাবে দুলতে শুরু করল যেন সে কোনো অদৃশ্য শক্তির হাতে খেলনা। যতবার গাছটা দুলছিল ততবার তার ছায়াটা মুহূর্তের জন্য সরে গিয়ে রাস্তাটাকে অন্ধকারে ঢেকে দিচ্ছিল। এই আলো ছায়ার খেলাটা আমার কাছে প্রথমে মজার লাগলেও একটা চাপা অস্বস্তি অনুভব করছিলাম। মিলন হঠাৎ শান্ত, প্রায় মৃতস্বরে বলল, দোস্ত, চল অন্য রাস্তা ধরি। আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। আমি হেসে উঠলাম, আরে রাখ তো, ভূতটুত নাই। আমার কথা শেষ হতে না হতেই তালগাছের পাশ কাটার ঠিক মুহূর্তে মিলন আমার কাঁধে হাত রাখল। সেই স্পর্শ ছিল বরফ ঠান্ডা, যেন রক্ত চলাচল থেমে গেছে। তার কণ্ঠস্বর কাঁপছিল না, বরং এক নিরেট আতঙ্কে নিস্তব্ধ হয়ে গেছিল। তুই থাম, তাড়াতাড়ি ব্রেক কর। আমি ব্রেক করতে বাধ্য হলাম। মোটরসাইকেল থেমে গেল। মিলন প্রায় ছিটকে নেমে গেল। তার চোখ দুটো স্থির, পলকহীন। সে সোজা তালগাছের দিকে তাকিয়ে আছে। আমি তার দৃষ্টি অনুসরণ করলাম। রাস্তার উপর সেই গাঢ় জমাট কালো ছায়াটা, কিন্তু আমি নিশ্চিত ছায়ার ভেতর কিছু একটা ছিল। মানবাকৃতি নয়, যেন একটা নিরেট গাঢ় কালো স্তম্ভের মতো কিছু স্থির দাঁড়িয়ে আছে। শুধু চোখের ভুল হয়তো, কিন্তু তার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেলাম না। মিলন মাটিতে ঢলে পড়ল। আমি চিৎকার করে উঠলাম। বৃষ্টির মধ্যে দ্রুত গিয়ে তাকে ধরে উঠালাম। তার চোখ উল্টে আছে, গলা শুকনো, তার হাত পা কাঁপছে। সে দম ফুরিয়ে যাওয়ার মতো করে চিৎকার করে বলল, আমার ঘাড় কেউ পেছন দিক থাইকা মটকিয়ে ধরছে। হাত ছাড়, ছাড়, ছাড়। আমি পাগলের মতো চারদিকে তাকাচ্ছি। কেউ নাই, একদম কেউ নেই, শুধু ঝোড়ো বাতাস আর তালগাছের দুলনি। আমি মিলনকে ধরে আছি, আর সে তখন নিজের সাথেই যুদ্ধ করছে। তার মুখ বিকৃত হয়ে গেছে ভয়ে। তারপর যা ঘটল তা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। মিলনের মাথা, তার মাথাটা হঠাৎ করে যেন একটা বিদ্যুতের ঝলকের মতো নিজের থেকেই ডান দিকে মোচড়ে গেল, যেন অদৃশ্য এক শক্তি তার ঘাড় ধরে টেনে দিয়েছে। আমি আমার দুহাত দিয়ে তার মাথা ধরলাম, সোজা করার চেষ্টা করলাম। আমার সমস্ত শক্তি প্রয়োগ করেও পারছিলাম না। আমার হাতের নিচে তার ঘাড়ের অস্থিসন্ধিতে চাপ পড়ছিল। একটা বিভৎস গা ছমথমে কর্মর শব্দ হলো।
শব্দটা যেন হাড় ঘষে যাওয়ার, কিছু ভেঙে যাওয়ার। আমার মনে হলো মিলনের শরীরটা নিথর হয়ে গেল। আমি চিৎকার করতে পারছিলাম না। 1 সেকেন্ডের জন্য আমি স্থির হয়ে গেলাম। মিলন কি মরে গেল এই নীরব ঘাতকের হাতে? কোনো মতে তাকে টেনে হিচড়ে মোটরসাইকেলে বসিয়ে প্রায় উড়ন্ত গতিতে আমি গ্রাম্য ডাক্তারের কাছে পৌঁছলাম। ডাক্তার পরীক্ষা করলেন। অবাক কাণ্ড, কোনো হাড় ভাঙেনি, ঘাড়ের স্নায়ুও ঠিক আছে। ডাক্তার বললেন প্রচণ্ড মানসিক শক খেয়েছে, এর সাথে পেশির খিঁচুনি, এমন হতে পারে। একটু সুস্থ হওয়ার পর মিলন যখন কথা বলল, তখন তার চোখ দুটো তখনও সেই রাতের আতঙ্ক বহন করছিল। সে ফিসফিস করে বলল, অভ্র, তুই দেখিসনি, কিন্তু আমি দেখেছি, ছায়াটা নড়ছিল। আমি তোকে থামতে বললাম, কারণ আমি শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে, খুব কাছ থেকে, কিন্তু আমি মুখ ঘোরাতে পারছিলাম না। সে হাঁপাতে শুরু করল। আমি তাকে শান্ত করলাম। আমি তাকাতেই দেখি তালগাছের গোড়ায় কেউ বসা ছিল, সাদা ফকফকা শরীর, কিন্তু তার মুখ ছিল না। চোখ ফিরাতেই দেখি ছায়ার ভেতর থেকে দুটো হাত বের হলো, কালো লম্বা শুকনো হাত। প্রথমে কাঁধে ধরল, তারপর সোজা আমার ঘাড়ে। তুই সামনে তাকিয়েছিলি, কিন্তু ঠিক আমার পেছনে। সেই ছায়াটা যেন মাথা থেকে উঠে আসছিল। মিলন থেমে গেল। সেটা আমার মাথাটাকে পাকিয়ে দিতে চেয়েছিল। আমি মনে হয় 1 রাতের জন্য বেঁচে গেছি। আমার যুক্তিবাদী মন ভেঙে গুড়িয়ে গেল। আমি গিলে ফেললাম, সেই ছায়াটা আমি দেখেছিলাম, সেটা কি সত্যিই নড়েছিল? পরের দিন আমি আর চুপ থাকতে পারলাম না। গ্রামের প্রবীণদের কাছে গেলাম। তারা যা বলল তা আমার রক্ত হিম করে দিল। এই ঘটনা প্রথম নয়। এই তালগাছ, এই ছায়া বছরের পর বছর একই কাজ করে আসছে। 1997 সালে এই গাছের নিচে এক ব্যবসায়ী মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ ঘাড় মটকে যাওয়া। ঘাতক কেউ ছিল না, কেবল গভীর রাত আর গাছের ছায়া। 2004 সালে 2 বন্ধু সাইকেল থেকে পড়ে যায়। একজন অক্ষত, কিন্তু অন্যজনের ঘাড় অদ্ভুতভাবে বেঁকে যায়। সে বাঁচেনি। 2020 সালে এক রিক্সা চালককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সে জ্ঞান ফিরে শুধু বলেছিল, ছায়া আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে। প্রত্যেকটি ঘটনার সূত্র একই, গভীর রাত, তালগাছের ছায়া আর ঘাড়ের অস্বাভাবিক ক্ষতি। লোককথা নয়, এটা ছিল এক জ্যান্ত ইতিহাস। ঘটনার 3 বছর পার হয়েছে। মিলন এখন ভালো, কিন্তু পুরোপুরি নয়। সে আজও ওই রাস্তায় যায় না। তার ঘাড় মাঝে মাঝে আচমকা খটখট শব্দ করে ওঠে, যেন ভেতরে কিছু একটা জ্যাম হয়ে আছে। গত বছর এক ভয়াবহ নদী ভাঙনে সেই বিশাল তালগাছটা শিকড় সমেত নদীতে ধসে পড়ে যায়। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।